নইলে সেই জায়গায় গিয়েও তো কিছু করতে। জামাতুল্লাহ, তুমি লেখাপড়া জানা লোক, না হলেও তোমার বুদ্ধি আছে। একা তুমি কিছু করতে পারবে না তা আমার বেশ জানা। এ কাজে টাকা চাই, লোক চাই, জাহাজও চাই। অনেক টাকার খেলা এসব। তোমার অত টাকা নেই, মিছে কেন নটরাজনের স্ত্রীর পাওনা জিনিস তাকে বঞ্চিত করবে? দু একদিনের মধ্যে প্যারিস প্লাস্টারের ছাঁচটা হয়ে গেল। সুশীল প্রাচীন ধনী বংশের সন্তান। ওর যে ছাঁচ গড়িয়ে দিলে, সে ভাবলে ওদের পূর্বপুরুষের সম্পত্তি হয়তো। ফেরত দেওয়ার সময় সে বললে, এটা আমার এক বন্ধুকে একবার দেখাতে দেবে? কেন বলো তো? আমার সে বন্ধু মিউজিয়ামে কাজ করে, পণ্ডিত লোক। যদি গভর্নমেন্টের তরফ থেকে এটা কিনে নেওয়া হয়, তাই বলছি। আচ্ছা, বেশ, তাকে তোমার স্টুডিওতে কাল নিয়ে এসো। পরদিন জামাতুল্লাহকে নিয়ে সুশীল বন্ধুর স্টুডিওতে গিয়ে দেখলে একটি সৌম্য দর্শন ভদ্রলোক সেখানে বসে আছে। বন্ধুটি বলে উঠল, এসে অনেকক্ষণ বসে আছেন, আলাপ করিয়ে দিই। ডক্টর রজনীকান্ত বসু, MA PhD, মিউজিয়ামে সম্প্রতি চাকরিতে ঢুকেছেন। কিছুক্ষণ পরে ডাক্তার বসু পদ্মরাকে শিলমোহরের ওপর ঝুঁকে পড়ে ম্যাগনিফাইং গ্লাস দিয়ে জিনিসটা ভালো করে পরীক্ষা করতে গিয়ে চিৎকার করে উঠলেন, এই জিনিসটা আপনি পেলেন কোথায়? সুশীলের আর্টিস্ট বন্ধু বললে, এটা ওদের বংশের জিনিস, ওরা পল্লীগ্রামের প্রাচীন ধনী বংশ। ডাক্তার বসু সন্দিগ্ধ মুখে বললেন, কিন্তু এ তো তা নয়। এই যে বহু পুরনো জিনিস, এ আপনারা পেয়েছিলেন কোথায়? তার ইতিহাস কিছু জানেন? যদি বলতে বাধা না থাকে। সুশীল বললে, না ডাক্তার বসু, আমি এ সম্বন্ধে কিছুই বলতে পারবো না। আপনি কি আন্দাজ করছেন? ডাক্তার বসু বললেন, দেখুন, শিলমোহরের ওপর এই চিহ্ন আমি নিজে কখনো দেখিনি। তবে এই ধরনের পাথরের ওপর শিলমোহর ওঙ্কার ভাটে পাওয়া গিয়েছিল। ফরাসি ইন্দোচীনের জঙ্গলের মধ্যে বহু পুরনো নগরের ধ্বংসস্তূপ। এর সময় নির্দিষ্ট হয়েছিল মোটামুটি খ্রিস্টীয় ত্রয়োদশ শতাব্দীতে। আমাদের মিউজিয়ামেও আছে, কাল যাবেন, আপনাকে দেখাবো। কিন্তু আপনার এটা আরও পুরনো। আমি নির্ভয় নবম শতাব্দীতে ফেলতে পারি একে, কিংবা তারও আগে। সুশীল বললে, আপনার কি তাই মনে হয়? হ্যাঁ, নিশ্চয়ই, নইলে বলতাম কেন? আর সেজন্যই আপনাকে জিজ্ঞেস করছি, আপনাদের পূর্বপুরুষে এটা পেলেন কি করে? এ হলো সমুদ্র পাড়ের জিনিস। বাংলাদেশের পাড়াগাঁয়ের আম গাছের ছায়ায় শান্ত ও নিরীহ জিনিস নিয়ে কারবার, কিন্তু এই শিলমোহরের পিছনে রয়েছে অজানা সমুদ্রে পাড়ি দেওয়ার এক দুর্দান্ত সাহস, দুর্জয়, বিক্রম, রক্তপাত। ভারতবাসী যেদিন সমুদ্রের ওপারে বিদেশি উপনিবেশ স্থাপন করেছিল, সেই সব দিনের ইতিহাস এই শিলমোহরের সঙ্গে জড়ানো। তাই বলছি, এটা আপনারা পেলেন কি করে? ওখান থেকে বার হয়ে আসবার সময় সুশীলের মনে টাকার স্বপ্ন ছিল না, ছিল যে সুদূরের দুঃসাহসিক অভিযানের স্বপ্ন। জামাতুল্লাহ খালাসির অত বড় পদ্মরাগ মণিখানার সঙ্গে তার কোনো সম্পর্ক ছিল না। সে এমন একদিনের স্বপ্ন যা প্রত্যেক ভারতবাসীর আত্মসম্মানকে জাগ্রত করে, তরুণদের প্রাণে নতুন আশা, উৎসাহ ও আনন্দের সংবাদ আনে বয়ে। তবুও তা সুশীলের মনে যে ছবি জাগালে তা আদৌ স্পষ্ট নয়। সবই আবছায়া, সবই ধোঁয়া ধোঁয়া। সুশীল ইতিহাসের ছাত্র নয়। ডাক্তার বসুর শেষ কথা কটির সঙ্গে যেন এক অদ্ভুত বৈজ্ঞানিক শক্তি মেশানো ছিল। তার চোখের সামনে
প্রাচীনকালে সুদীর্ঘ অলিন্দ বেয়ে তলোয়ার হাতে বর্মে চর্মে সুসজ্জিত বীরের দল সারি সারি চলেছে। মৃত্যুকে তারা ভয় করে না। অজানা সমুদ্র পথে তাদের বিজয় অভিযান নব উপনিবেশের ইতিহাস সৃষ্টি করে। ভাবি কালের অসহায় ও অকমণ্য সন্তানদের শিরায় শিরায় নতুন রক্তের আলোড়ন এনে দেয়। কোথায় সে পড়ে আছে পাড়াগায়, পুরনো জমিদার ঘরের বিলাসপুষ্ট আয়েশি ছেলেটি সেজে। তাদেরই পূর্বপুরুষ একদিন যে অসি হাতে সপ্ত সমুদ্রে পাড়ি জমিয়েছিল, তাদেরই স্বজাতি স্বদেশবাসী। আর সে থাকবে দিব্যি আরামে তাকিয়া ঠেস দিয়ে শুয়ে, তেলে চলে দাঁতখানি চালের ভাত আর মাছের ঝোলে কোনো রকমে পৈতৃক বাঙালি প্রাণটুকু বজায় রেখে চলবে টানটায়। চিরকাল হয়তো এমনই কেটে যাবে তার। প্রজা ঠেঙিয়ে খাজনা আদায় করে পুরনো চণ্ডী মণ্ডপে বসে তামাক টেনে আর পাল পার্বণে লোকজনের পাতে দই মন্ডা দিয়ে হাততালি অর্জন করবার প্রাণপণ চেষ্টায় মশগুল হয়ে। তারপর আছে মামলা মোকদ্দমা তদারক করতে কোর্টে ছুটোছুটি, ডিক্রি, নালিশ, কিস্তিবাদী, সইমোহর নকল, সমন জারি। ওফ, ভাবলে তার গা কেমন করে। প্রাচীন ধনী বংশের লাল খেরো বাঁধনে রোকর ও খতিয়ানের চাপে সে নিজের যৌবন ও জীবনকে একদম পিষে মেরে ফেলে শেষের দিকে যখন মহকুমার হাসপাতালের একটি মাত্র রোগীর টাকায় বিছানায় জেলা বোর্ডের হাতে দেবে স্বর্গীয় পিতৃদেবের স্মৃতি রক্ষাকল্পে, তখন হয়তো সে পাবে রায় সাহেব বা রায় বাহাদুর খেতাব। আর সঙ্গে সঙ্গে ভাববে, এই তো জীবনের পরম সার্থকতা। না দেখবে সে দুনিয়া, না দেখবে সে জীবন। ঢুলি পড়া বলদের মতো ঘানি গাছের চারিধারে ঘুরেই তার জীবন কাটাবে। পরদিন সে ইম্পেরিয়াল লাইব্রেরিতে বসে পড়ল পুরনো দিনে বৃহত্তর ভারতের ইতিহাস, যেখানে যেসব কথা সে জানতো না, কোনোদিন শোনেনি। ডাক্তার বসুর কথায় তার ইচ্ছাগুলো জানবার আর পড়বার আরও বেড়ে গেল। বিজয় সিংহের সিংহল বিজয়ের কাহিনী চম্বা রাজ্যের কথা। সুদূর সমুদ্র পাড়ের ভারতীয় উপনিবেশ চম্পা। ভারতবাসী অসির তীক্ষ্ণাব প্রভাব দিয়ে যে দেশের মাটি পাথরের গায়ে নাগরাজ, বাসুকি, শিব পার্বতী ও বিষ্ণুমূর্তি অমর করে রেখেছে, জামাতুল্লাহ খালাসিকে সে 100 বার ধন্যবাদ জানালো ইম্পেরিয়াল লাইব্রেরিতে বসে পড়তে পড়তে। সে তো এক পাড়াগায় অলস জীবনযাপন করছিল। কোনোদিন এসব কথা সে জানতেও পারতো না। এত বড় ছবি তার মনে কোনোদিন জাগতই না। যদি দৈবক্রমে জামাতুল্লাহ খালাসি সেদিন তার পাশে এসে বসে দেশলাই না চাইতো। তুচ্ছ এক পয়সার দেশলাই। পড়ার টেবিলে বসে বসেই সুশীলের হাসি পেল কথাটা ভেবে। ইম্পেরিয়াল লাইব্রেরি থেকে বার হয়ে জামাতুল্লাহ খালাসির সঙ্গে দেখা করতে গেল সে। মাঠের মধ্যে নির্দিষ্ট জায়গাটিতে বসে আছে। সুশীলকে দেখে বললে, আসুন বাবু, কাল রাত্রে এক কাণ্ড হয়ে গেছে, আপনার সঙ্গে দেখা করব বলে। সুশীল বাধা দিয়ে বললে, কি? জামাতুল্লাহ বললে, সে এক আজগুবি কাণ্ড বাবু। কিরকম ব্যাপার?
আপনার সেই বন্ধুর বাড়ি থেকে পাথরকানা নিয়ে কাল ফিরছি বাবু। মেটেপুরুজের কাছে ছোট মোল্লাখালি বলে যে বস্তি, ওই বস্তির কাছে আমার এক দোস্ত থাকে। ভাবলাম চা খেয়ে যাই। সেখানে একেবারে মানুষ নেই, ফাঁকা মাঠ, সিকি মাইল দূরে ছোট মোল্লাখালি বস্তি। হঠাৎ বাবু আমার মনে হলো আমার দম বন্ধ হয়ে আসছে। কে যেন আমার গলা দু হাত দিয়ে চেপে ধরে আমায় মেরে ফেলবার চেষ্টা করছে। আমি তো চেঁচিয়ে উঠে তাকে জড়িয়ে ধরতে গেলাম, কিন্তু পরে গেলাম চিৎপাত হয়ে মাঠের মধ্যে। পিছনে সে সময় পায়ের শব্দ শুনলাম যেন। সুশীল ব্যস্ত হয়ে বললে, পাথরখানা আছে তো? শুনুন বাবু, তারপর কি হলো। আমি এমন কাণ্ড কখনো দেখিনি। চিৎপাত হয়ে পড়ে আর জ্ঞান নেই আমার। যখন জ্ঞান হলো তখন দেখি আমার চারিপাশে 2-3 জন লোক দাঁড়িয়ে। তারা কেউ পানি এনে আমার চোখে মুখে দিচ্ছে, কেউ গামছা নেড়ে বাতাস করছে। আমার দোস্তের নাম বলতে তারা আমায় ছোট মোল্লাখালি নিয়ে গেল তার বাড়িতে। সেখানে গিয়ে যখন আমার হুঁশ বেশ ভালো ফিরে এলো, আমি পকেটে হাত দিয়ে দেখি পাথরখানা নেই। বলো কি? নেই? কোথায় গেল সেগুলো? শুনুন বাবু, আজগুবি কাণ্ড। পাথর নেই দেখে তো আমি আবার অজ্ঞান হয়ে গেলাম। দোস্তের বাড়ি তো শোরগোল পড়ল, কত লোক দেখতে এলো আমাকে। আমার দোস্ত কতবার মুখে চোখে পানি দিয়ে ডাক্তার ডেকে আমায় চাঙ্গা করলে। আমি সেই রাত্রে বাড়ি চলে গেলাম। তারপর? বাবু, আপনি একটা কথা বলুন তো। আমি কাল আপনার দোস্তের কাছে দেখা করতে গিয়েছিলাম কি নিয়ে? যে ছাঁচ তৈরি হয়েছিল তাই নিয়ে, নাকি আসল পাথরখানা নিয়ে? আপনার ওই যে দোস্ত, খুব এলেমদার লোক, তার কাছে কি নিয়ে গিয়েছিলাম বলুন তো। ও, ডাক্তার বসুর কাছে তুমি তো আসল পাথরখানা নিয়ে গেছিলে। ছাঁচখানা নিয়ে যায়নি ঠিক তো, কিন্তু বাড়ি ফিরে দেখি আসল পাথরখানা পকেটেই রয়েছে, কিন্তু ছাঁচখানা নেই। সুশীল হো হো করে হেসে বললে, এ কোনো আজগুবি কাণ্ড হলো না জামাতুল্লাহ। তুমি দুখানায় নিয়ে গেছিলে। যে তোমার গলা টিপেছিল সে ছাঁচখানাকে ভুল করে নিয়ে গেছে। আসলখানা তোমার পকেটেই রয়ে গেছে। কোনো পকেটে কোনটা রেখেছিলে মনে আছে? বাবু, আমি ছাঁচটা নিয়ে যাইনি। আচ্ছা, আমি বলছি শোনো। তুমি ভুলে দুটোই নিয়ে গেছিলে, কিন্তু এ থেকে আমাদের সাবধান হতে হবে। কেউ আমাদের পাথরের খবর পেয়েছে। কলকাতা গুন্ডা বদমাইশের জায়গা। আমরা কদিন ধরে এখানে পাথরের কথা বলেছি, তত সাবধান হইনি। এখানেও শুনতে পারে সেদিন ডাক্তার বসুর ওখানে দুটো আড়তালি দাঁড়িয়েছিল। আমার সন্দেহ হয় তাদের মধ্যে কেউ শুনতে পারে। যাক, ভালোই হয়েছে আসলখানা চুরি যায়নি। আজ তোমার সঙ্গে নেই সেগুলো? না বাবু, আমি কি আর তেমনি উজবুক? লোক লেগেছে আমাদের পিছনে রে, খুব সাবধানে চলাফেরা করবে। জামাতুল্লাহ হেসে বললে, বাবু, লোক লেগে আমার হঠাৎ কিছু করতে পারবে না। সারা দুনিয়া ঘুরে বেরিয়েছি, কত বদমাইশ লোকের সঙ্গে কতবার কারবার করেছি। এই হাত দুটো যে দেখছেন, এই দুটো ঠিক থাকলে এর সামনে কেউ এগোতে পারবে না, জানবেন খোদার দোয়াই। সুশীল একবার চারিদিকে চেয়ে দেখলে কোনো দিকে কোনো লোক নেই। সঙ্গীকে চুপি চুপি বললে, এসব কথা এখন নয়। তুমি আমার সঙ্গে যেতে পারবে? কোথায় বাবুজি? আমার বাসায়। সেখানে ঘরের মধ্যে বসে সব কথা হবে এখন। জামাতুল্লাহকে সঙ্গে নিয়ে সুশীল তাদের বাসায় এলো। আসার পথে কোনো অঘটন কিছু ঘটেনি দেখে সুশীলের মন থেকে ভয় আর বিপদাশঙ্কা অনেকখানি চলে গেল। জামাতুল্লাহকে কিছু খেতে দিয়ে ও তার জন্যে বাইরের ঘরের কোণে বিছানা করে দিলে। জামাতুল্লাহ বললে, বাবুজি, বিছানা কেন?
রাত্রে এখানে তোমায় রাখবো, যেতে দেবো না মেটেবুরুজে। সাবধানের মান নেই। খিদিরপুরের মাঠ থেকে মেটেবুরুজ পর্যন্ত বড্ড নির্জন, গুন্ডা বদমাইশের আড্ডা। রাত্রে সে পথে গেলে বিপদ আছে। তোমার যত সাহসী থাকুক, রাত্রে তোমায় যেতে দেব না। সুশীলের সতর্কতায় জামাতুল্লাহকে চিরদিন কৃতজ্ঞ থাকতে হয়েছিল। রাত্রে আহারাদির পরে সুশীল জামাতুল্লাহকে বললে, আমার মতলব তোমাকে বলবো বলেই তোমায় ডেকেছি। আমার মনে হয়েছে আমরা যে করেই হোক, চলো সে বনের মধ্যে প্রাচীন নগরের সন্ধানে বেরোই। টাকা করে সন্ধান আমি করছি না, পায়ে ভালো তা আমি একা নেব না। নটরাজনের স্ত্রীর শেষ দিনগুলো যাতে সুখে স্বাচ্ছন্দ্যে কাটে, তার ব্যবস্থা আমি করব। তারপরে তুমি আছো, আমি আছি। ভগবানের আশীর্বাদে আমার ঘরে খাবার ভাবনা নেই। জামাতুল্লাহ খালাসি ঘাড় নেড়ে বললে, সে আমি আগেই জানি বাবু, আপনি রইস আদমি, মানুষ দেখেই চিনতে পারি, নইলে আপনাকে এত বিশ্বাস করতাম না। বড় ঘরানা আপনারা, আপনাদের নজর হবে বড়। তাছাড়া কি জানো জামাতুল্লাহ, এই তো বয়স বিদেশ বেড়ানোর সময়। চিরকাল বাড়ি বসে থাকবো, তবে দুনিয়া দেখবো কবে? আচ্ছা, তোমার সাহস আছে আমায় সেখানে নিয়ে যাবার? এ বাবুজি সাহসের কথা নয়, জাহাজ চালানো বিদ্যের কথা, কৌশলের কথা। সিঙ্গাপুরে আমার এক দোস্ত আছে, তাকে খুঁজে বার করতে হবে। সে সুলুসিতে জাহাজ চালিয়েছে অনেক দিন। আপনার কাছে ছিপাবো না, বোম্বেতে কাজ করতো সে। এখন বড্ড কড়া শাসন ওলন্দাজ সরকার আর আমাদের ইংরেজ সরকারের। মানোয়ারি জাহাজ সর্বদা ঘুরছে। বোম্বেতে জাহাজ ধরতে পারলেই ধরে নিয়ে আসবে, আর তক্ষুনি গুলি করে মারবে। সেজন্য সে কাজ ছেড়ে গিয়ে দোকান করে বসে আছে সিঙ্গাপুরে। তাকে সঙ্গে নিতে হবে, নাইলে হবে না। তাহলে কীরকম ব্যবস্থা করবে জামাত? আপনি টাকা কত নিতে পারবেন? শ৫, তার বেশি এক পয়সাও নয়। তাও নেবেন না? আপনি আমার দোস্ত, ২০০ দিয়ে চলুন। আমি পাথর বিক্রি করে ফেলি, সে টাকায় চালাবো। না না, সে টাকা তোমায় আমি নিতে দেবো না জামাতুল্লাহ। নটরাজনের স্ত্রীকে বঞ্চিত করে সে পাথর দিয়ে আমরা ফল পাবো, সেটা একদমই নয়। নটরাজন স্বর্গ থেকে আমাদের অভিশাপ দেবে, বুঝলে? এই জন্যই তো বলি, রইস আদমির বুদ্ধি আর আমাদের বুদ্ধি। আপনি যা বলবেন বাবুজি। অনেক রাত হয়েছিল। জামাতুল্লাহর বিশ্রামের বন্দোবস্ত করে সুশীল নিজে শোবার জন্য চলে গেল, কিন্তু তার সারা রাত ঘুম আর এলো না। এবার কিক্ষণে সে বাড়ি থেকে বার হয়েছিল কে জানে। সাগর পাড়ের যাত্রী হয়ে যদি সেই অজানা দ্বীপে অরণ্যের মধ্যে প্রাচীন যুগের হিন্দু কীর্তি শুধু চোখের দেখা দেখে আসতে পারে, তবে সে জীবন সার্থক বিবেচনা করবে। চম্পা রাজ্যের মতো এখানেও আর এক হিন্দু উপনিবেশ ছিল নিশ্চয়ই। মহাকালের চক্র নিমির আবর্তনে অরণ্য গ্রাস করেছে সেই নগরী। তবুও ভারতের সন্তান সে। প্রাচীন যুগের সেই পুণ্যভূমির পবিত্র ধূলি স্পর্শ করে সে ধন্য হতে চায়। অর্থের জন্য সে যাচ্ছে না। পরদিন সকালে উঠে সুশীল জামাতুল্লাহকে চা ও খাবার খেতে দিয়ে তার সঙ্গে গল্প করতে বসেছে। এমন সময় কাগজওয়ালা খবরের কাগজ দিয়ে গেল। সুশীল কাগজ খুলে সংবাদগুলোর উপর সাধারণভাবে চোখ বুলাতে গিয়ে হঠাৎ উত্তেজিত সুরে বলে উঠল, জামাতুল্লাহ, আরে তোমাদের মেটেবুরুজে খুন! জামাতুল্লাহ চা খেতে খেতে চমকে উঠে বলল, কোথায় বাবু, দেখি। ২ নম্বর মফিজুল সর্দার লেন, একটা কুঠুরিতে নূর মোহাম্মদ নামে একটা লোককে গলা কাটা অবস্থায় পাওয়া গিয়েছে। সুশীল কাগজ থেকে মুখ তুলে দেখলে
জামাতুল্লাহ তালপাতার মতো কাঁপছে। অতি কষ্টে সে সুশীলকে জিজ্ঞেস করলে, কি কি নাম লোকটির বাবুজি? নূর মোহাম্মদ। জামাতুল্লাহ চা ফেলে উঠে সুশীলের হাত ধরে বললে, আপনি আমার সবচেয়ে বড় দোস্ত। কাল এখানে রেখে আপনি আমার জান বাঁচিয়েছেন বাবুজি। নূর মোহাম্মদ আমার ঘরে থাকে, এক বিছানাতে দুজনে শুই আমরা। কাল আমি যদি থাকতাম ওখানে তাহলে আমাকেই মারতো সে। আমাকে ভেবে সে সে বেচারিটাকে খুন করেছে বাবুজি। সুশীল বললে, তুমি এখনই বাড়ি যাও। সেই জিনিসটা? না বাবু, সে আমি অন্য জায়গায় রেখেছি, সেখান থেকে কেউ সেটা বের করতে পারবে না। সুশীল স্বস্তির নিঃশ্বাস ফেলে বললে, তবু একবার যাও। সেটা নিয়ে বাবুজি আপনাদের বাড়িতে রেখে দিন আপনি, মেহেরবানি করে যদি রেখে দেন। নিশ্চয়ই রাখবো। তুমি একা যেও না, চলো আমিও সঙ্গে যাচ্ছি। আমার ভাই সনদকেও সঙ্গে নেব। পাথরখানা এনেই সুশীল কয়েকদিনের মধ্যে তার আরেকখানা ছাঁচ বানিয়ে সেটাকে ব্যাংকে জমা দিল। ওসব জিনিস সঙ্গে রাখলেই যত গোলমাল। কিন্তু ব্যাংকে রাখবার কয়েকদিন পরেও ঘটে গেল আরেক বিপদ। সুশীল তখন 1002 টাকার ব্যবস্থা করে একরকম চলেই বসেছে। তার কাকাই তাকে টাকাটা দেবেন, তবে সে বলেছে ব্যবসার জন্যে ওটা দরকার। বিদেশে যাওয়ার কথা শুনলে কেউ উৎসাহ দিত না। ওর সঙ্গে পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত যেতে রাজি। সনদ এ কথা জানিয়েছে। সুশীল বউবাজার দিয়ে গিয়ে জামাতুল্লাহকে ট্রামে তুলে দিল। ট্রাম পরবর্তী থামবার জায়গায় যাওয়ার পূর্বেই ট্রামে ঘটল এক অঘটন। জামাতুল্লাহ ট্রামের বেঞ্চিতে বসবার সঙ্গে সঙ্গেই পাশের একজন লোক নেমে গেল। নেমে যাওয়ার সময় একবার যেন তার হাতখানা জামাতুল্লাহর পিঠের দিকে ঠিকল। অন্তত জামাতুল্লাহর তাই মনে হলো। পরক্ষণেই জামাতুল্লাহর রক্তাক্ত দেহ চিৎপাত হয়ে পড়ল মেঝেতে। লোকজন হৈ হৈ করে ডাকলো পুলিশ। সবাই মিলে ওকে ধরাধরি করে নামিয়ে ফেললো সেই ট্রাম থেকে। শেষে দেখা গেল ওর বিশেষ কিছু হয়নি। একখানা ধারালো ছুরি বোধহয় আততায়ী কোমরের থলে কাটতে চেষ্টা করেছিল। ছুরিখানার দৈবাত তলপেটের পাশ দিক দিয়ে খানিকটা অগভীর রেখা সৃষ্টি করে লম্বালম্বিভাবে কেটে গিয়েছে। এই ঘটনার ঠিক 7 দিন পরে সুশীল, সনদ ও জামাতুল্লাহ তিনজনে একখানা রেঙ্গুনগামী জাহাজে চড়ে বসল। আপাতত সিঙ্গাপুরে এবং সেখান থেকে ব্যাটেভিয়া যাবে, এই হলো উদ্দেশ্য ওদের। মাস 2 পরের কথা। এক সকালবেলা সুশীল সিঙ্গাপুরের ভারতীয় পাড়ায় একটি ছোট শিখ হোটেলের একটা ঘরে বসে সনদকে বলেছিল, আমরা এখানে এসে ভালো করলাম কি মন্দ করলাম এখনো বুঝিনি সনদ। জামাতুল্লাহর বোম্বেটে বন্ধুতে দেখা যাচ্ছে অত্যন্ত ধূর্ত প্রকৃতির লোক। ও হাসতে হাসতে মানুষ খুন করতে পারে। ওকে কি খুব বিশ্বাস করা উচিত হলো আমাদের? বিশ্বাস না করি বা উপায় কি দাদা? ও ছাড়া সুরু সমুদ্রে জাহাজ চালাবে কি? তবে আমার মনে হয় যখন আমাদের কাছে এমন কোনো মূল্যবান জিনিসই নেই, তখন সে অনর্থক মানুষ খুনের দায়িত্ব নিজের ঘাড়ে নিতে যাবে কেন? এমন সময় বাইরে পায়ের শব্দ শোনা গেল। জামাতুল্লাহ তার বোম্বেটে বন্ধু মিস্টার ইয়ার হোসেনকে নিয়ে ঘরে ঢুকল। ইয়ার হোসেন ভিক্টোরিয়া স্ট্রিটে একটা চুল ছাটা দোকান করে ভাড়াটে চিনে নাপিত নিয়ে চুল ছাটায়। রোজগার মন্দ নয়। 42-43 বছর বয়স হবে তার। রোগা চেহারা, চোখের দৃষ্টিতে অত্যন্ত ভালো ও নিরীহ ধরনের বলেই মনে হয়। পরনে সাহেবি পোশাক। লোকটা ভারতীয় নয়, মালও নয়। কোন দেশের লোক তা কখনো বলেনি। তবে তার
কথাবার্তা থেকে মনে হয় ভারতের ওপর টানটা তার বেশি। কথাবার্তা বলে ইংরাজিতে, নয়তো মালয় ভাষায়। তার ভাঙা ইংরাজি জামাতুল্লাহ বেশ বুঝে। এ ধরনের লোকের সঙ্গে কখনো সুশীল বা সনদ পরিচয় করেনি ইতিপূর্বে। বাইরে মোটামুটি ভদ্রলোক, এমনকি বেশ নিরীহ প্রকৃতির প্রৌঢ় ভদ্রলোক, কিন্তু ভেতরে ভেতরে ইয়ার হোসেন দুর্দান্ত দস্যু। মুহূর্তের মনোমালিন্যের ফলে যারা বন্ধুর বুকে অতর্কিতে তীক্ষ্ণ ধার কিরিচ বসিয়ে দিতে পারে, এই সেই জাতীয় লোক। ইয়ার হোসেন ঘরে ঢুকে বললে, বসে আছেন? আমার আর 200 টাকা দিতে হবে, দরকার রয়েছে। সুশীল জামাতুল্লার মুখের দিকে চাইলে অতি অল্পক্ষণের জন্য। জামাতুল্লাহ চোখের ইঙ্গিতে তাকে বলে দিলে ইয়ার হোসেনকে যেন সে প্রত্যাখ্যান না করে। কত টাকা বললেন মিস্টার হোসেন? 200 কি 250? বেশ, নেবেন। সেদিন নিয়েছেন 100। ইয়ার হোসেন যেন খানিকটা উদ্ধত সুরে বললে, নিয়েছি তো কি হবে, তোর জোর করতেই তো সব টাকা চলে যাচ্ছে। জাহাজের কি হলো? চার্টার করবেন? জাহাজ চার্টার করবার টাকা কোথায়? কিন্তু আচ্ছা, একটা কথা বলি, আপনারা সে ব্রহ্মমণির দেশে যেতে চাইছেন কেন বলুন তো? টাকা করি হিরে জহরত যেখানে সত্যি আছে সেখানেই তো। কি করে বলি সাহেব, তবে তোমার কাছে লুকোবো না। খুব বড় রত্নভাণ্ডার সেখানে লুকোনো আছে, এই আমাদের বিশ্বাস। ওই মনির ওপর আজযোগ আছে, ওটাই তার হদিশ। অন্তত নটরাজন তাই বলেছিল। আমি চেষ্টা করে দেখব, কিন্তু আমার ভাগ ঠিক 3 ভাগের 1 ভাগ চাই। ফাঁকি দেবার চেষ্টা করলে বিপদ ঘটবে। এই হাতে অনেক মানুষ খুন করেছি, সে কথা কে না জানে। মানুষ মারাও যা, আমার কাছে পাখি মারাও তা। সুশীলের গা যেন শিউরে উঠল। কাজের খাতিরে এমন নিষ্ঠুর প্রকৃতির লোকের সঙ্গে আজ তাকে মিশতে হচ্ছে। ভাগ্য কিনা জানি কোন পথে তাকে নির্দেশ করছে। মুখে বললে, না সাহেব, তুমি নিশ্চিন্ত থাকো, ফাঁকে তুমি পড়বে না। ইয়ার হোসেন বললে, একটা গল্প বলি তবে শোনো। একবার আমার জাহাজে 6-7 জন মাল্লা মদ খেয়ে বিদ্রোহ ঘোষণা করলে। তাদের দলে একজন সর্দার ছিল। সে এসে আমায় জানালে এই শর্তে আমি রাজি না হলে তারা আমার হাত পা বাঁধবে, মেরেও ফেলতে পারে। আমি ওদের সান্ত্বনা দিয়ে শর্তে সই করে দিলাম। তারপর ইঞ্জিন রুমের বড় কর্মচারীকে ডেকে বললাম জাহাজে কয়লা দিয়ে স্টিম বন্ধ করে ফার্নেসের মুখে রেখে দিতে। ইঞ্জিনিয়ার বিস্মিতভাবে আমার মুখের দিকে চেয়ে বললে, কেন কাপ্তান সাহেব, এ তো বড় বিপজ্জনক ব্যাপার। সেই ভীষণ উত্তাপে ফার্নেসের মুখ খুলে রাখবো? সে বেচারি আমার মতলব কিছু বুঝলে না। আমি সেই বিদ্রোহী সর্দারকে আর তার 4 জন অনুচরকে বললাম ফার্নেসে কয়লা দিতে। এদিকে ইঞ্জিন রুমে টেলিগ্রাফি ইঞ্জিনিয়ারকে পুরো দমে স্টিম দিতে বলি ওরা ঘরে ঢুকবার সঙ্গে সঙ্গে পুলি ঘুরিয়ে জাহাজ প্রায় 25 ডিগ্রি কোণ করে স্টারবোর্ডের দিকে কাত করে ফেললাম। টাল সামলাতে না পেরে হঠাৎ গিয়ে পড়ল খোলা ফার্নেসের মুখে। লোক ঠিক করা ছিল, তক্ষুনি তারা ওদের ফার্নেসের আগুনে ধাক্কা মেরে ফেলে দিয়ে ফার্নেসের দরজা ঘটাং করে বন্ধ করে দিলে। সনত সুশীল রুদ্ধ নিঃশ্বাসে বললে, তারপর? তারপর 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 2 দিন পরে কতগুলো আধপোড়া হাড়, পোড়া কয়লার ছাইয়ের সঙ্গে ফার্নেস সাফ করা কুলি সমুদ্রের জলে ফেলে দিলে। মিউটিনি শেষ হয়ে গেল। কেউ টের পেল না। সবগুলো বদমাইশ যখন উপতে গেল তখন বাকিগুলো আপনা আপনি চুপ হয়ে গেল। ভালো মানুষের দিন চলে গিয়েছে জানলাম। নিষ্ঠুর হতে হবে, নিষ্ঠুর নির্মম হতে হবে, তবে তো মানুষ অন্যায় প্রতিশোধ নিতে পারবে।
সুশীল বুঝল না এমন নিরীহ ভালো মানুষটির আড়ালে কি করে এমন দৃঢ় ও নির্মম চরিত্র লুকানো থাকতে পারে। হ্যাঁ, আরেকটা কথা, অস্ত্রশস্ত্র কেমন আছে আপনাদের? কিছু না, একটি করে অটোমেটিক আছে দুজনের, তার কার্টিস নেই। রাইফেল নেই? ভারত থেকে রাইফেল কেনা? মিস্টার হোসেন, এবার আপনি হাসালেন। ইয়ার হোসেন বিরক্তি না করে বেরিয়ে চলে গেল এবং কিছুক্ষণ পরে একটা বড় রিভলভার নিয়ে এসে সুশীলের হাতে দিয়ে বললে, পছন্দ হয়? ও, এ তো চমৎকার জিনিস। এই কিনবো 3 জনে। আর একটা পুরনো মেশিন গান। মেশিন গান কি হবে? অনেক দরকার আছে। সুশীল ও সনদ দুজনেই দেখলে সে অনেক রকম জানে শোনে। জাহাজ চালানোর যন্ত্রাদি কিনবার সময় তার যে কিছু কিছু বিজ্ঞানের জ্ঞানও আছে, এ পরিচয় পাওয়া গেল। চাল চলনে ধরন ধারণে সে সর্বদাই মনে করিয়ে দেয় যে সে সাধারণ নয়। সুশীল জামাতুল্লাহকে বললে, তুমি বলছিলে 200 টাকা হলেই হবে, তো এখন দেখছি 500 টাকায় মিস্টার হোসেন নিয়ে নিলে নানা ছুতো করবে, হাতে কিন্তু 1 পয়সাও রইল না। কোনো ভয় নেই বাবুজি, আমি যখন আছি ও তেমন লোক নয়। লোক নয় কিরকম? ভয়ানক লোক, আমরা বুঝেছি। ও দরকার মনে করলে তোমার মতো পুরনো বন্ধুর গলা কাটতে দ্বিধা করবে না। বাবুজি দেখছি ভয় পেয়ে গিয়েছেন। তা একটু পেতে হয়েছে, টাকাটাও মেরে দেবে না তো? তুমি হুঁশিয়ার হয়ে থাকবে ওর পিছনে। বাবুজি, আমি 1000 পিছনে থেকেও কিছু করতে পারবো না। ও যদি ইচ্ছা করে তবে সিঙ্গাপুর থেকে আজই পালিয়ে যেতে পারে, কেউ পাত্তাই পাবে না। ও, ইয়ার হোসেন ছাঁচটার কথা জিজ্ঞেস করছিল। তুমি কি বললে? বললাম বাবুর কাছে আছে। মতলব? না বাবু, খারাপ কিছু নয়, ও একবার শুধু দেখতে চায়। ও, ভাগ্যিস আসল পদ্মরাখানা ব্যাংকে জমা ছিল, নইলে সেই পাথর নিয়ে কলকাতায় খুন হয়ে গেল মেটে পুরো যে, এখানে আনলে সে পাথর আমরা হাতে রাখতে পারতাম না। জামাতুল্লাহ গলার স্বর নিচু করে বললে, বাবুজি, এখানে লোক পিছু নিয়েছে আমাদের। সুশীল ও সনদ একযোগে সবিস্ময়ে বলে উঠল, কিরকম কিরকম? এখন বলবো না, আপনারা ভয় পেয়ে যাবেন। সিঙ্গাপুর ভয়ানক জায়গা, এখানে দিন দুপুরে মানুষের বুকে ছুরি বসায়। সিঙ্গাপুরে যেদিকে বড় ডক তৈরি হয়েছে, ওর কাছে অনেক দূর পর্যন্ত সামরিক ঘাঁটি। সাধারণ লোককে সেসব রাস্তা দিয়ে যেতে দেওয়া হয় না। জামাতুল্লাহকে পথ প্রদর্শক রূপে নিয়ে দুজনে সেই দিকে বেরোতে লাগলাম। সমুদ্রের নীল দিগন্ত প্রসারী রূপ এখান থেকে যেমন দেখায়, এমন আর কোথাও থাকে না। দুপুরের কাছাকাছি সময়টা প্রখর রৌদ্র কিরণে সমুদ্র জল ইস্পাতের ছুরির মতো ঝকঝক করছে। দুখানা মানোয়ারি জাহাজ বন্দর থেকে দূরে দাঁড়িয়ে ধোঁয়া ছাড়ছে। একজন চিনেম্যান এসে ওদের পিজিং ইংলিশে বললে, টি স্যার, টি। নোটে, নো টি স্যার, মাই হাউস হিয়ার স্যার, ভেরি গুড হোম মেক টি স্যার। সনদ বললে, চলো দাদা, চলো জামাতুল্লাহ, একটা চা খেয়ে আসি। সবাই মিলে রাস্তা থেকে একটু দূরে একটা চীনা বাঁশঝাড়ের আড়ালে একটা অ্যাসবেস্টারের ঢেউ খেলানো পাত দিয়ে ছোট বাড়িতে এলো। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন বাঁশের টেবিল পাতা আছে বারান্দায়। তিনজনে সেখানে বসে দূরে সমুদ্রের দৃশ্য দেখছি। এমন সময় চিনেম্যানটি চা নিয়ে এলো। ওরা চা খাচ্ছে, সেই লোকটা আবার কিছু কেক নিয়ে এসে ওদের সামনে রাখলে। ওদের বললে, তোমরা কোথায় যাচ্ছ? সুশীল বললে, বেড়াতে এসছি। কোথা থেকে? কলকাতা থেকে। ভেরি গুড, ভেরি গুড, চমৎকার জায়গা সিঙ্গাপুর। এখান থেকে আর কোথাও যাবে নাকি? না না, আর কোথাও যাব না। ভালো কিউরিও কিনবে? সেটা কি জিনিস?
এসো না, এসো আমার ঘরে। ওরা তিনজনে ঘরের মধ্যে ঢুকলো। বুদ্ধের মূর্তি, মালা, ড্রাগনের মূর্তি, পোর্সেলিনের পেট মোটা চীনে ম্যান্ডারিনের মূর্তি ইত্যাদি সাধারণ শৌখিন জিনিস আলমারিতে সাজানো। ওরা হাতে করে দেখছে। এমন সময় সনৎ একটা জিনিস হাতে নিয়ে অস্ফুট স্বরে চিৎকার করে উঠল, দাদা, এ দেখো। সুশীল ও জামাতুল্লাহ দুজনেই চেয়ে দেখলে একখানা জেট পাথরে তৈরি ছুরির গায়ে কি একটা আগযোগ কাটা। ভালো করে দুজনেই দেখলে অবিকল আগযোগ, যেটা নটরাজনের পদ্মাকমণির আগযোগের মতনই। ওরা সবাই অবাক হয়ে গেল। সুশীল বললে, আচ্ছা, এই ছুরিখানার দাম কত? $2, মিস্টার। এই ছুরি তুমি পেলে কোথায়? দেখি ছুরিখানা। ও, এ আমি একজন মালয়ের কাছে পেয়েছিলাম। এখানে? হ্যাঁ, একজন মাল্লা ছিল সে। কোথা থেকে সে ছুরিখানা পেয়েছিল তা কিছু বলেনি? না মিস্টার, তবে ছুরিখানা সে ভয় পড়ে বিক্রি করে। সে বলেছিল 2বার প্রাণে মরতে মরতে বেঁচেছে এই ছুরিখানার জন্যে। তার পিছনে লোক লেগেছিল, লোকই আমার কাছেই বিক্রি করে। সে কেউ জানে না যে এখানা আমার কাছে আছে। আমরা এখানে নেব? ও ওখানা বিক্রি হবে না। আমরা $3 দেব। নিয়ে বিপদে পড়বে তোমরা, ও নিও না। তোমার দোকানের জিনিস বিক্রি করতে আপত্তি কি? আমি আমার খরিদ্দারকে বিপদে ফেলতে চাইনি। শোনো মিস্টার, আমি জানিও ছুরি তুমি কেন নিতে চাইছো, ওই আগযোগগুলোর জন্য, ঠিক কি না? প্রাচীনকাল থেকে এই দেশে অনেকে জানে ওই আগযোগ কোথাকার এক গুপ্ত নগর আর তার ধনভাণ্ডারের হদিশ। সকলে জানে না বটে, তবে পুরনো লোক কেউ কেউ জানে। অনেক পুরনো জেট পাথরের আংটিতে ওই আগযোগ আমি দেখেছি। উনি একটা গুপ্ত সম্প্রদায় আছে, সম্প্রদায়ের বাইরে আর কারোর কাছে এই আগযোগওয়ালা আংটি কি ছুরি কি কিরিচ দেখলে তারা তার পিছনে লেগে গুপ্ত হত্যা পর্যন্ত করে ফেলে। তবে তাদের আসল উদ্দেশ্য থাকে জিনিসটাকে হস্তগত করা। কেন? পাছে অন্য কেউ ওই আগযোগের হদিশ পেয়ে সেই প্রাচীন নগর আর তার ধনগুপ্ত ভাণ্ডার আবিষ্কার করে ফেলে। ওরা নিজেরা যখন বের করতে পারলে না, তখন আর কি ওরা খোঁজ করবে সেটা ওরা চায় না। ও চিহ্নের জিনিস কাছে রাখা মানে প্রাণ নিয়ে হাতে ঘোরা। কিন্তু আমার মনে হয় কি জানো মিস্টার, ওরকম নগর কোথাও নাই। ও একটা মিথ্যে প্রবাদের মতো এই অঞ্চলে প্রচলিত আছে। কেউ দেখেছে এ পর্যন্ত বলতে পারো? কেউ বলতে পারে সে দেখেছে? কেউ সন্ধান দিতে পারে? ও একটা ভুয়ো গল্প। চা খেয়ে বাইরে এসে তিনজনে সমুদ্রের দিকে চলল। চিনেম্যানটি পিছন দিকে ডেকে বলল, ওদিকে যেও না মিস্টার, সামরিক সীমানা, যাওয়া নিষেধ। সমুদ্রের ধারে এদিকে বসবার জায়গা নেই। একটু নির্জন স্থানে গিয়ে সুশীল বললে, জামাতুল্লাহ, শুনলে তো সব কথা। এখনো কি তোমার মনে হয় সে নগর আছে কোথাও? আমরা আলিয়ার পিছনে ছুটছি না তো? নটরাজনের গল্পটা মিথ্যে নয় তো? জামাতুল্লাহ বললে, তবে পদ্মরাগ মণি এলো কোথা থেকে? না, আমি তোমায় বলছি, নটরাজনের কাহিনী আগাগোড়া বানানো গল্প, বুঝলে। পদ্মরাগ মণিখানা সে কোনো প্রকার অসৎ উপায় হস্তগত করে, যার ওপরে প্রাচীন ও প্রচলিত প্রথানুযায়ী এই চিহ্নটি আঁকা ছিল। এছাড়া ওর কোনো মানে নেই। জামাতুল্লাহর মুখ চোখের ভাব হঠাৎ যেন বদলে গেল। কত বৎসর পূর্বের এক স্বপ্ন ভরা দিন, এক আতঙ্ক ভরা কৃষ্ণা রজনীর স্মৃতি তার মুখের রেখায়, চোখের দৃষ্টিতে। সে বললে, কিন্তু বাবুজি, নটরাজন হয়তো দেখেনি, আমি তো দেখেছি। ভীষণ বনের মধ্যে অন্ধকার রাত কাটিয়েছি, আমি কারোর কথা শুনিনি। খুব সাবধান জামাতুল্লাহ, আমাদের প্রাণের দাম এক কানা করিও না। যদি একথা কোনো রকমে প্রকাশ হয় যে আমরা ওই আগযোগ পড়া পাথরের ছাদ যা
সেই নগরে খুঁজতে বেরিয়েছি। ঠিক বাবুজি, সে কথা আমারও মনে হয়েছে। এই সিঙ্গাপুরে ভয়ানক জায়গা। এখানে পথে পথে রাত্রে খুন হয়। ভারী সাবধানে থাকতে হবে আমাদের। ইয়ার হোসেনকে সাবধান করে দিতে হবে। মুশকিল হয়েছে, লোকটা মাতাল, মদ খেয়ে কোনো কথা প্রকাশ করে না ফেলে। চলুন এবার যাওয়া যাক। তিনজনের সতর্ক দৃষ্টিতে চারিদিকে চেয়ে দেখতে দেখতে বাসার দিকে রওনা হলো। পরদিন ইয়ার হোসেন এসে ওদের বাসায় খুব সকালেই উপস্থিত হলো। সনদ তখন উঠেছিল, চায়ের জন্যে স্টোভ ধরিয়েছে। ইয়ার হোসেনকে দেখে বললে, হ্যাঁ আসুন মিস্টার হোসেন, ঠিক সময় এসেছেন, চা তৈরি। ইয়ার হোসেন রুক্ষ প্রকৃতির লোক, বলে উঠল, চা খাবার জন্য ঠিক আসেনি, আরও 200 টাকা চাই। হঠাৎ সনদের মুখ দিয়ে বেরিয়ে গেল, আরও 200? আচ্ছা দাঁড়ান, তাহলে আমাদের হাতে তো রইল না কিছু। তা আমি কি জানি, এ কাজে এসেছেন যখন তখন পয়সার জন্য হোটেলে চলবে না, নইলে বলুন ছেড়ে দিই। না না না, দাঁড়ান, আমি দাদা জামাতুল্লাহকে ডাকি। সুশীল শুনে বললে, তাই তো, ব্যাপারটা কি? চলো তো। ইয়ার হোসেন বাইরে বসে আছে। সুশীল গিয়ে বললে, গুড মর্নিং মিস্টার হোসেন, কি মনে করে এত সকালে? সব ঠিক, আজ রাত্রে রওনা হতে হবে আমাদের। সব বন্দোবস্ত ঠিক হয়ে গিয়েছে। সনত ও সুশীল একসঙ্গে বলে উঠল, কীরকম কীরকম? ইয়ার হোসেন গম্ভীর মুখে বললে, সব ঠিক, তার আগে সেই ছাঁচখানা একবার দেখি, এক্ষুনি। আর 200 টাকাটাও এক্ষুনি। সুশীলের ইঙ্গিতে সনদ বাক্স খুলে প্যারিস প্লাস্টারের ছাঁচ ওর হাতে দিলে। ইয়ার হোসেন ছাঁচখানা উল্টে পাল্টে দেখে শুনে বললে, না, এসব বুজরুকি, অন্য কিছুই না, কিছুই হবে না হয়তো। টাকাটা দাও। সুশীল বললে, টাকা তো রয়েছে জামাতুল্লার কাছে, সে আসুক। কোথায় সে? তা তো জানি না, সকালে বেড়াতে বেরিয়েছে। আচ্ছা, আমি তাহলে বসি। এখন কি ঠিক করলেন? এখান থেকে ডাচ স্টিমার বেন্দা ছাড়ছে আজ রাত 10টায়। আমাদের নামতে হবে সাঙ্গাপান বন্দরে, 16 সমুদ্রের ধারে। চাঙ্গাপান মশলার বড় আড়ত, সেখান থেকে চীনে জাং ভাড়া করতে হবে আমাদের। এসব অস্ত্রশস্ত্র নিয়ে ডাস্টিমারে উঠতে দেবে? মেশিন গান কিনেছেন নাকি? সব ঠিক আছে, আপনি শুধু দেখুন ইয়ার হোসেন কি করতে পারে। আরও 1 ঘন্টা কেটে গেল, জামাতুল্লাহ আর ফেরে না। সুশীল ও সনদ উৎকণ্ঠিত হয়ে পড়ল। কাল বিকেলে সেই চীনা ম্যানের কথা বারবার মনে পড়ছিল ওদের। কথাটা ইয়ার হোসেনকে বলা ঠিক হবে না হয়তো, ভেবেই ওরা বললে না। কিন্তু জামাতুল্লাহ সব জেনে শুনে একা বেরোলো কোথায়? বেলা প্রায় 10টা। এমন সময় জামাতুল্লাহ ঘরমাক্ত কলেবরে এসে হাজির হলো। ওর মুখের চেহারা দেখে তিনজনই একসঙ্গে বললে, কি হলো তোমার? জামাতুল্লাহ ক্ষীণ হাসি এসে বললে, কিছুই না। কিন্তু তোমার চেহারা দেখে। এই রোদে? সুশীল বললে, জামাতুল্লাহ, মিস্টার হোসেন আরও 200 টাকা চান। ও, তা দিন বাবু, এই নিন চাবিটা। উনি বলছেন আজ রাত্রে আমাদের রওনা দিতে হবে। জামাতুল্লাহ সে কথায় কোনো উত্তর না দিয়ে বললে, টাকাটা দিয়ে দিন ওকে আগে। টাকা নিয়ে ইয়ার হোসেন বিদায় নেবার পর মুহূর্তেই জামাতুল্লাহ নিম্ন সুরে বললে, বড় বেঁচে গিয়েছি। ডকের পাশে যে গলি আছে, ওখানে 2জন মালায় গুন্ডা আমাকে আক্রমণ করেছিল। 2জন দুদিক থেকে কিরিচ হাতে ভরিয়ে ভাসিয়ে দিত, আর একটু হলে আমি প্রাণপণে ছুটে বেরিয়েছি। তোমরা অত ছুটতে পারতো না, মারা পড়তে ওদের হাতে। কালকে সেই চীনা ম্যানের কথাই ঠিক, আমরা খুব বিপন্ন এখানে। বাড়ি থেকে কোথাও বেরিও না, ইয়ার হোসেনকে কিছু বলো না কিন্তু। সনত ও সুশীল রুদ্ধ নিঃশ্বাসের ওর কথা শুনল। কথা শেষ হলে সনত তাকে চা আর টোস্ট খেতে দিয়ে বললে, কিছু বলিনি আমরা, ও আজই যেতে বলেছে, শুনেছ তো? যেতে হয়, আজই আমাদের পালাতে হবে। এখন প্রাণ নিয়ে জাহাজে উঠতে পারলেই বাঁচি। বলো কি জামাতুল্লাহ, এত ভয় নেই?
চিনেম্যানটার বাজে গল্পটা দেখছি তোমার মনে বড় দাগ কেটে দিয়েছে। বাবুজি, মেটেপুরুজের মাঠে খুনের কথাটা ভেবে দেখুন। সে পাথরখানার জন্য নয়, আগচোখের জন্য। এখন আমার তাই মনে হচ্ছে অসাবধান হবেন না। আজ দিনমানটায় জাহাজে উঠলে কত কটা বিপদ কাটে দেখি। সেদিন সকালে ইয়ার হোসেনের লোক আবার এলো। একটা শিলমোহর করা চিঠি সুশীলের হাতে দিয়ে বললে, এর উত্তর এক্ষুনি চাই। সুশীল চিঠিখানা পড়ে দেখল। আজ কিভাবে কোথা থেকে রওনা হতে হবে সেই ব্যবস্থা চিঠিতে লেখা আছে। ইয়ার হোসেন অন্য পথ দিয়ে যাবে, ওদের যেন চেনে না এইভাবে। জাহাজে না ওঠা পর্যন্ত এদের তিনজনের সঙ্গে সে কথাবার্তা বলবে না। সুশীল চিঠির উত্তর দিয়ে দিল। জামাতুল্লাহ বললে, আমাদের জিনিসপত্র যদি কিনতে হয় এই সময় কিনে আসি, চলুন। ওরা বেরিয়ে এলো বাসা থেকে। ভিক্টোরিয়া স্ট্রিটের বড় বাজারে জিনিসপত্র কিনবে, এই ওদের ইচ্ছা। জামাতুল্লাহ বললে, বাবু, কিছু ভালো জিনিস খেয়ে নেওয়া যাক। জানেন, কোনো অজানা রাস্তায় অনেক দূর যেতে হলে ভালো খেয়ে নিতে হয়। অনেকদিন হয়তো ভালো খাবার অদৃষ্টে জুটবে না। একটা শিক রেস্টুরেন্টে ওরা গিয়ে বসলো। মাংস, কাটলেট, চা, টোস্ট ইত্যাদি আনিয়ে খাওয়া শুরু করেছে। আরও কিছুক্ষণ পরে লোকটা বিল চুকিয়ে চলে গেল। সুশীল রাগের সঙ্গে সনতের দিকে চেয়ে বললে, ছি ছি, এত নির্বোধ তুমি, ও কথা কেন বলতে গেলে? সনত অপ্রতিভ মুখে বললে, আমি ভাবলাম ওতে আপদ বিদে হতে হবে, অত জিজ্ঞেস করার অত দরকার কি? আমরা যদি যাই তাতে তার কি? তা নয়, কে কি মতলব নিয়ে কথা বলে, দরকার কি? ওদের সঙ্গে সব কথা বলার কি দরকার? জামাতুল্লাহ বললে, ঠিক বলেছেন বাবুজি। সন্ধ্যার কিছু আগে ওরা রেস্টুরেন্ট থেকে বার হয়ে রাস্তায় নেমে দু একটা জিনিস কিনবার জন্যে বাজারের দিকে চলল। এমন সময় জামাতুল্লাহ নিচু গলায় চুপি চুপি বললে, ওই দেখুন সেই লোকটা। সুশীল ও সনদ চেয়ে দেখলে সেই মালয় লোকটা একটা জিনিস কিনছে। ওদের দিকে পেছন ফিরে সুশীল বললে, চলো আমরা এখান থেকে চলে যাই। জিনিস কিনতে একটু রাত হয়ে গেল। ওরা বড় রাস্তা বেয়ে অনেকটা এসে ওদের হোটেল যে গলিটার মধ্যে, সেই গলিটায় ঢুকতে হবে। এমন সময় কি একটা ভারী জিনিস সুশীলের ঠিক বাঁ হাতের দোয়ালে জোরে এসে লেগে ঠিকরে পড়লো সামনের রাস্তায়। ওরা চমকে উঠল। জামাতুল্লাহ পথের ওপর থেকে জিনিসটা কুড়িয়ে নিয়ে বললে, সর্বনাশ! ওরা দুজনে নিচু হয়ে জিনিসটা দেখতে গেল। কিন্তু জামাতুল্লাহ বললে, বাবুজি, ছুটে আসুন, এখানে আর দাঁড়ানো বিপদ। দুজনে জামাতুল্লাহর পিছনে পিছনে দ্রুত পদে চলতে চলতে বলল, কি হয়েছে? ওই জিনিসটা কি? মিনিট 5-6 ছুটবার পর নির্জন গলিটার শেষ প্রান্তে ওদের হোটেলটা দেখা গেল। জামাতুল্লাহ হাই ছেড়ে বললে, যাক, খুব বেঁচে বাঁচা গেছে। এখন মালয় দেশে ছুঁড়ে মারা ছুরি। ওরা 10-20 গজ হাত তফাৎ থেকেই ছুরি ছুঁড়ে লোকের গলা দুখানা করে কেটে দিতে পারে। আমাদের তাক করেই ছুরিখানা ছুঁড়েছিল, কিন্তু অন্ধকারে ঠিক লাগেনি। ওখানে দাঁড়িয়ে থাকলে যে ছুঁড়েছে তার একখানা ছুরি ছুঁড়তে বা কতক্ষণ। সনদ সেই ভারী ছোড়াখানা হাতে করে বললে, ওরে বাবা, এ গলায় লাগলে পাঁঠা কাটার মতো মুন্ডু কেটে যাবে যে, কানের পাশ দিয়ে তীর গিয়েছে পুরো। সুশীল বললে, এই সেই গুপ্ত সম্প্রদায়ের লোকের কাজ, আমাদের পিছনে লোক হয়েছিল। জামাতুল্লাহ বললে, লোক লেগেছে, তবে আমাদের বাসাটা এখন বার করতে পারিনি। আমি বলিনি যে আমরা এখানে বিপন্ন আছি। আমার না বলবার কারণ আছে। রাতে ডাচ স্টিমার বেন্দা ছাড়ল। ইয়ার হোসেন বড় বড় কেরোসিন কাঠের প্যাক বাক্স ওঠালে গোটা কতক জাহাজে।
তাদের বাইরে বিলিতি বিয়ার মদের বিজ্ঞাপন মারল। ওঠাবার সময় অবশ্যই কোনো হাঙ্গামা হলো না, কিন্তু সুশীল আর সনতের ভয় তাতে একেবারে দূর হয়নি। সিঙ্গাপুরে বন্দর ও প্রকাণ্ড নৌঘাটি ধীরে ধীরে দ্বীপচক্রবালে মিলিয়ে গেল। অকল জলরাশি আলোকফিটি ঢেউয়ে রহস্যময় হয়ে উঠেছে। 4 দিনের দিন সকালে জাহাজ এসে সাঙ্গাপান পৌঁছালো। এখানে এসে ওরা নেমে একটা চীনা হোটেলে আশ্রয় নিল। সাঙ্গাপান মশলার খুব বড় আড়ত। কতগুলো নদী এসে সমুদ্রে পড়েছে। নদীর সেই মোহনাতেই বন্দরটা উপস্থিত। যেমন আমাদের দেশের চট্টগ্রাম, ঠিক তেমন। ইয়ার হোসেন বাংলা জানে না, উর্দু বা হিন্দুস্থানেও ভুলে গেছে। ও জামাতুল্লার সঙ্গে কথা বলে পিজেন ইংলিশে ও মালয় ভাষায় বললে, জামাতুল্লাহ, এবার তুমি তোমার সেই দ্বীপে নিয়ে যেতে পারবে তো? পারবো বলে মনে হচ্ছে, তবে এখনও ঠিক জানি না। সুশীল বললে, শোনো মিস্টার হোসেন, যখন আমার সঙ্গে জামাতুল্লার দেখা হয় গ্রামে, ও বলেছিল ডাচ ইস্ট ইন্ডিজের একটা দ্বীপে ও জাহাজ নারকেলের ছোবড়া পুঁচি বোঝাই করতে গিয়ে ডুবো পাহাড়ে ধাক্কা খেয়ে ভেঙে যায়। কেমন, তাই তো জামাতুল্লাহ? রাস্তার কথাটা একবার ভালো ঝালিয়ে নেওয়া দরকার। ঠিক বাবুজি। তারপর বলে যাও। তারপর আমরা 7 দিন সেখানেই থাকি। ইয়ার হোসেন বললে, সেখানে থাকি মানে? একটু বুঝিয়ে বলো। দ্বীপে না সমুদ্রে? না সাহেব, দ্বীপে তো নয়। আমরা যাচ্ছিলাম এক দ্বীপ থেকে আরেক দ্বীপে। মাছদরিয়া এক কাণ্ড ঘটে। তারপর সৌরাবায়া থেকে জাহাজ এসে আমাদের উদ্ধার করে। কতদিন পরে উদ্ধার করে? ওই 8-10 দিন কি ওরকম। সুশীল বললে, আগে বলেছিলে 7 দিন। বাবু, ঠিক মনে নেই, অনেক দিনের কথা। 7 থেকে 10 দিনের মধ্যে। সে সময় সমুদ্রের বিষাক্ত কাঁকড়া খেয়ে যখন সব কলেরায় মারা গেল, বাকি ছিলাম কাপ্তানা আমি। দ্বীপ ছিল নিকটেই, যেখানে ডুবো পাহাড়ে আমাদের জাহাজ ধাক্কা খেয়েছিল। সেখান থেকে ডাঙা নজরে পড়ে। জাহাজের রশি 2 রশি কি 3 রশি তফাতেই। দ্বীপ দেখলে আমি চিনতে পারবো। তার ধারে একটা পাহাড়, পাহাড়ের গা বেয়ে একটা ঝর্ণা পড়েছে। বড় বড় পাথর পড়ে আছে, পাথরগুলোর রং হলো সাদা। সুশীল হেসে বললে, তোমার সেই ব্রহ্মমণির দ্বীপ? জামাতুল্লাহ গম্ভীর মুখে বললে, আসবেন না বাবুজি, এসব কাজে নেমে এদেশের সব দেবতাকে মানতে হবে, না মানলে এই বিপদ। আমি খুব ভালো করেই জানি সেটা। ইয়ার হোসেন বললে, বুঝলাম। ওসব এখন রাখো। সাঙ্গাপান থেকে কোন দিকে যেতে হবে, কত দূরে, একটা আন্দাজ দাও। একটা নটিক্যাল চার্ট করে দিই। আমরা সাঙ্গাপান থেকে রওনা হয়ে পূর্ব দক্ষিণ কোণে, আন্দাজ 200 মাইল। সেখান থেকে পূর্বে উত্তর পূর্ব কোণে যাই আন্দাজ 50 মাইল। এইখানে সেই ডুবো পাহাড়ের জায়গাটা, যতদূর আমার মনে হচ্ছে। ইয়ার হোসেন অসহিষ্ণুতভাবে বললে, যতদূর মনে হলো তো হবে না, আমাদের সেদিকে যেতে হবে যে। শুরু সমুদ্রের সর্বত্র তো ঘুরে বেড়ানো যায় না। আচ্ছা, তুমি সে দ্বীপে কত দূর চিনতে পারবে, মানে নেমে নাকি জাহাজে বসে? জাহাজে বসে চিনতে পারবো, ওই সাদা পাথরের পাহাড় আর ঝর্ণা দেখে। কত সাদা পাথরের পাহাড় থাকে? না সাহেব, তা নয়, সে পাথরের পাহাড়ের গড়ন অন্যরকম, আমি দেখলেই চিনব। ইয়ার হোসেন আর সুশীল দুজনে মিলে মোটামুটি ম্যাপ এঁকে নিয়ে সেদিন রাত্রেই আরেকবার মিলিয়ে নিলে জামাতুল্লার বর্ণনার সঙ্গে। চীনা জাঙ্ক ভাড়া করা হলো। 2 মাসের মতো চাল, আটা, চা, চিনি বোঝাই করে নেওয়া হলো জাঙ্কে। আর রইল বিয়ারের কাঠের বাক্স ভর্তি অস্ত্রশস্ত্র ও মেশিনগান। ইয়ার হোসেন প্রস্তাব করলে, এখানে বিলম্ব করা উচিত নয়। আজ রাত্রেই যাওয়া যাক। শত্রু লাগতে পারে আমাদের পিছনে। জামাতুল্লাহ বললে, সে কথা ঠিক, কিন্তু রাত্রে হারবার মাস্টার জাহাজ কি নৌকা ছাড়তে দেবে না? পোর্ট পুলিশ ধরবে এবার। এসব জায়গায় এই নিয়ম।
বোম্বেতে ডাকাতদের আড্ডা কিনা ষোড়শী, করা নিয়ম সব। তবে কাল সকালে চলুন সাহেব। ইয়ার হোসেন দ্বিধার সঙ্গে এ প্রস্তাবে মত দিলে। সুশীলকে ডেকে বললে, রাতের অন্ধকারে যাওয়া ভালো ছিল, দিনের আলোয় সকলের মনে কৌতূহল জাগিয়ে যাওয়া ভালো না। যাই হোক, উপায় কি? সকাল 8টার পরে সাঙ্গাপান থেকে ওদের নৌকা ছাড়ল। মাত্র 1.5 টনের চীনা জাম, সমুদ্রে মোচা খোলার মতন। কিন্তু জামাতুল্লাহ বললে, জাঙ্ক হঠাৎ ডোবে না। এসব তুফান সংকুল সমুদ্রে পাড়ি দিতে চীনা জাঙ্কের মতো জিনিস নেই। জাহাজ ছেড়ে অনেক দূর হলো। ক্রমে চারিধারে শুধু সমুদ্রের নীল জলরাশি চোখে পড়ছে। জামাতুল্লাহ নাবিক ও কর্ণধার, কিন্তু যে বৃদ্ধ চীনাম্যান জাঙ্কের সারেং, সেও দেখা গেল বেশ জাহাজ চালাতে জানে। দুদিন জাহাজ চলবার পরে জামাতুল্লাহর সঙ্গে চীনা সারেংয়ের ঝগড়া বেঁধে গেল। ইয়ার হোসেন বললে, চেঁচামেচি কেন রে, কি হয়েছে? চীনা সারেং বললে, এই যে জামাতুল্লাহ সাহেব জাহাজ চালাতে জানে না, কোথায় নিয়ে যাচ্ছে দেখুন আগে। জামাতুল্লাহ বললে, বিশ্বাস করবেন না এ কথা, ও লোকটা একেবারে বাজে। ইয়ার হোসেন ও সুশীল পরামর্শ করে জামাতুল্লাহর ওপরেই কিন্তু জাহাজ চালানোর ভারটা দিল। একদিন সন্ধ্যার সময় দূরে ডাঙা ও আলোর সারি দেখা গেল। চীনা সারেং ছুটে গিয়ে বললে, ওহে, এ বড় যে জাহাজ চালাচ্ছ, ও ডাঙার আলো কোথাকার? এদিকে এত বড় ডাঙা কিসের? জামাতুল্লাহ একটু ঘাবড়ে গিয়েছিল। চার্ট অনুসারে ওখানে আলো আর ডাঙা দেখবার তো কথা নয়। চীনা সারেং মিয়ার হোসেনকে আর সুশীলকে ডেকে বললে, ওকে বলতে বলুন স্যার, ও আলো আর ডাঙাটা কিসের? জামাতুল্লাহকে মাথা চুলকাতে দেখে চীনা সারেং বিজয় গর্বে বললেন, আমি বলে দিচ্ছি স্যার, স্যান্ডা প্রণালীর মুখে পেয়ে পড়ং বন্দরের আলো ওটা। তার মানে বুঝছেন, আমরা আমাদের যাবার রাস্তা থেকে 100 মাইল পূর্ব দক্ষিণে উঠে এসছি। এরকম করে জাহাজ চালালে দক্ষিণ মেরুতে পৌঁছাতে আমাদের বেশি দেরি হবে না স্যার। চীনা সারেং সেদিন থেকে হলেন কাপ্তান। সুশীল বললে, রাগ করো জামাতুল্লাহ, তুমি অনেকদিন এ কাজ করোনি, হয়তো ভুলে গিয়েছো। জামাতুল্লাহ বললে, না বাবুজি, আমি ভুলিনি। আমার চার্টটা ঠিক ছিল। আমার আমার মনে হয় কি গোলমাল হয়েছে, বা চার্টে ভুল করে হয়েছে। আরও 3 দিন পরে বিকেলের দিকে চীনা কাপ্তান বললে, পাড়া নামছে স্যার, তড়িদড়া সামলে আর জিনিস সামলে আপনারা খোলের মধ্যে নেমে যান, ঝড় উঠবে এবার। 3 ঘন্টার মধ্যে ভীষণ ঝড় এলো পূর্ব দক্ষিণ কোণ থেকে, দড়িদড়া ছিঁড়ে পাল উড়িয়ে নিয়ে যায়। জামাতুল্লাহ চিৎকার করে বললে, সব খোলের মধ্যে যান, ভয়ঙ্কর ঢেউ উঠেছে। জাঙ্কের ডেকের ওপর বড় বড় ঢেউ সবেগে আছড়ে পড়ে ক্ষুদ্র 1.5 টানের জাংখানা যে কোনো মুহূর্তে ভেঙে চুরে সমুদ্রের তলায় ডুবিয়ে দেবে, সেটা সবারই মনে হলো। কিন্তু 2-3 বার আবার জাংখানা ডুবতে ডুবতে বেঁচে গেল। নাকানি চুবুনি খেয়েও আবার সমুদ্রের ওপর ঠেলে ওঠে। সাবাস মোচার খেলা। হঠাৎ চীনা কাপ্তান চিৎকার করে উঠল, সামনে পাহাড়, সামলাও! জামাতুল্লাহ হালে ছিল। ডাইনে সজোরে হাল মারতেই কান ঘেঁষে কতগুলো বজবজে সমুদ্রে ফেনা ঘুরতে ঘুরতে জ্বরের বেগে বেড়ে চলে গেল। ফেনাগুলোর মাঝে কালো রঙের কি একটা টানা রেখা যেন ফেনা রাশিকে 2 ভাগে চিড়ে রেখেছে। ডুবো পাহাড়। ঝড়ের শব্দে কি করে বলে শোনা যায় না, তবে সুশীল শুনলে। চীনা কাপ্তান চিৎকার করছে, খুব বাঁচা গিয়েছে, আর একটু হলেই সব শেষ হতো আমাদের। ইয়ার হোসেন ও সুশীল বাইরে এক চমক দেখল। জলের মধ্যে মরণের ফাঁদ পাতাই বটে, সাক্ষাৎ মরণের ফাঁদ। জামাতুল্লাহ দাঁত মুখ খিচিয়ে হাল ধরে আছে। একটু আলগা হলেই এই ভীষণ জায়গায় জাঙ্গ মানচাল হয়ে ধাক্কা মারবে গিয়ে বাঁদিকে ডুবো পাহাড়ে। খানিকটা পরে জামাতুল্লাহর চোখ বড় হয়ে উঠল। এ কি, দুদিকে যে ডুবো পাহাড়! চীনা কাপ্তানকে হেঁকে বললে, কোথা থেকে জাহাজ চালাচ্ছ, গাদার বাচ্চা? পাহাড়ে চূড়ো দিয়ে যাবে, মারবে না কি এবার? ঝড়ে তুফানের মধ্যে চীনা কাপ্তানের কথাগুলো
অট্টহাস্যের মতোই শোনালো। কি যে সে বললে জামাতুল্লাহ কিছুই বুঝতে পারল না। কিন্তু যারই ভুল হোক, জাহাজটা বাঁচাতেই হবে। সে সামনে গিয়ে পিছনে চেয়ে দেখল পাহাড়ের কালো রেখা অতিকায় শুশুকের শিরদাঁড়ার মতো জলের ওপর স্পষ্ট জেগে। মাস্তুলের দিকে চেয়ে দেখলে চীনা সারেং সব পাল শুটিয়ে নিয়েছে। কেবল মাঝের বড় মাস্তুলে 16 ফুট চওড়া বড় পালখানা ঝড়ের মুখে ছিঁড়ে ফালি ফালি হয়ে অসংখ্য সাদা নিশানের মতো উঠছে। সে দেখলে নিশানগুলোর জন্যে জাহাজখানা ওদিকে এদিকে হেলে ঘুরছে। চক্ষুর নিমেষে সে কোমর থেকে একটা ছুরি বার করে পালের মোটা শনের কাছি কাটতে লাগলো। একবার করে খানিকটা কাটে, আবার গিয়ে হাল টিপে ধরে। অমানসিক সাহস আর দৃঢ়তা এবং ক্ষিপ্ততায় 5-6 মিনিটের মধ্যে সে অত বড় মোটা রশিটা কেটে ফেলতেই দড়ি দড়া টিলে পড়ে পাল সরাং করে অনেকখানি নেমে গেল। চীনা কাপ্তেন চিৎকার করে বললে, কে রশি কাটলে? আমি। খুব ভালো কাজ করেছো, এবার সামলাও ঠেলা। যদি জানো না কোনো কিছু, তবে সপ্তাহে সর্দারি কেন করো বলো তো? চীনা কাপ্তেন মিথ্যা বলেনি। জামাতুল্লাহ সভয়ে দেখলে পালে ঢিল পড়াতে জাঙ্ক এবার জগদ্দল পাথরের মতো ভারিয়ে পড়েছে। পিছন থেকে বাতাস ঠেলা মেরেও তাকে নড়ানো যাচ্ছে না। সুতরাং দুদিকের মরণ ফাঁদকে অতিক্রম করে বহির সমুদ্রে পড়তে এর অনেক সময় লেগে যাবে। ইতিমধ্যে বাতাস দিক পরিবর্তন করলেই বিষম বিপদ। ইয়ার হোসেন পাকালো, সে বুঝেছিল কিছু একটা গোলমাল ঘটেছে। সে মাথা বার করে বললে, কি হলো রে আবার? জাং নড়ে না যে? চীনা সারেং বললে, নড়বে কি স্যার, নড়বার পথ কি আর দেখেছে জামাতুল্লাহ? এবার বাঁচাতে পারলে বাঁচাক। কিন্তু সুখের বিষয় 8 ঘন্টার মধ্যেই সেই ভয়টা কেটে গেল। বাতাস পিছন হইতেই বয়ে চলল একটানা, এবং 8 ঘন্টার মধ্যেই জাংকে ডুবো পাহাড়ের ফাঁদ পার করে বালির সমুদ্রে তরিয়ে দিল। জামাতুল্লাহ স্বস্তির নিঃশ্বাস ফেলল। চীনা ক্যাপ্টেন টিটকিরি দিয়ে বললে, বাঁচলে সবাই আজ। ওফ, তোমার হাতের গুণে নয়, মনে রেখো। সমুদ্র শান্ত, জ্যোৎস্না উঠেছে। সুশীলদের দল খোলের ঢাকনি খুলে ডেকের উপরে উঠে দাঁড়ালো। হঠাৎ জ্যোৎস্নার মধ্যে দূরে একটা কি বিরাট কালো জিনিস দেখা গেল। জল থেকে উঁচুতে মাথা তুলেছে সে। ইয়ার হোসেন বললে, কি? ওটা ওটা কি গো? সুশীলও জিনিসটা প্রথমে দেখতে পেল না, তারপর দেখে বিস্মিত হলো। অস্পষ্ট কুয়াশা মাখা জ্যোৎস্নালোকে কিছুই ভালো দেখা যাচ্ছে না। তবুও একটা প্রকাণ্ড কৃষ্ণকায় দৈত্যের মতো আকাশের গায়ে কি ওটা জল থেকে মাথা তুলে দাঁড়িয়ে আছে। সনত সেদিকে চেয়ে একবার অবাক হলো। একমাত্র জামাতুল্লাহ দু চোখ বিস্ফারিত করে জিনিসটার দিকে চেয়েছিল। ইয়ার হোসেন কথার উত্তর না পেয়ে কি একটা বলতে যাচ্ছিল, জামাতুল্লাহ তাকে হাতের ইঙ্গিতে থামিয়ে দিয়ে ডেকের সম্মুখ ভাগে এগিয়ে এসে কালো জিনিসটা ভালো করে দেখতে লাগলো। চীনা সারেং টিটকিরি দেওয়ার সুরে বললে, দেখছো কি হে? ওটা ডুবো পাহাড়। বুড়ো বয়সে চোখে ভালো দেখতে পাইনি, তবুও বলছি। সুশীল বললে, জলের ওপর জেগে রয়েছে যে, ডুবো পাহাড় কি করে হলো? চীনা সারেং বললে, ও পাহাড়ের চূড়োটা মাত্র জেগে রয়েছে, বাকিটা তো জলের নিচে আছে স্যার। জামাতুল্লাহ এবার সুশীলকে একধারে ডেকে নিয়ে ফিসফিস করে বললে, সারেং ঠিকই বলেছে, এতক্ষণ পরে আমি চিনেছি। এই সেই পাহাড় বাবুজি। এই পাহাড়ে ধাক্কা খেয়েই। সুশীল অবিশ্বাসের সুরে বললে, চিনলে কি করে? আমি এতক্ষণ তাই চেয়ে দেখছিলাম। এবার আমার কোনো সন্দেহ নেই, ওই ডুবো পাহাড়ের এক জায়গায় দক্ষিণ কোণে একটা শুয়োরের মুখের মতো ছুচলো গড়ন দেখছেন কি? আসুন, আমি দেখাচ্ছি। এতকাল আমার মনে ছিল না, কিন্তু এবার দেখেই মনে পড়েছে। ইয়ার হোসেনকে বলি, কিন্তু ওই হলদে মুখো চিনেটাকে কিছু বলবেন না বাবুজি, ওটাকে আমার ঠিক বিশ্বাস হয় না। আপনি বলুন ইয়া হোসেনকে। ওই যদি সে ডুবো পাহাড়টা হয়,
তবে তো ওখান থেকে জমি দেখা যাবে। আর সেই সাদা পাথরের পাহাড়টা? সে হলো 3 রশি 4 রশি তফাতে বাবুজি। চাঁদনি রাতে সাদা পাথরের পাহাড় অত দূর থেকে ভালো দেখা যাবে না। সকাল হোক। চীনা সারেং চিৎকার করে উঠল। হাল সামলাবে না গল্প করে সময় কাটাবে? ডুবো পাহাড় সামনে কি খেয়াল হচ্ছে না নাকি? জামাতুল্লাহ বিরক্ত হয়ে বললে, আহ, হলদে মুখো ভূতটা বড্ড জ্বালালে দেখছি। দারুণ বাবুজি, আপনি ওসেনকে দেখুন, আমি একে দেখছি। সুশীল হাসতে হাসতে বললে, তুমি যাই বলো, ও কিন্তু খুব পাকা জাহাজে। এসব অঞ্চল দেখছি ওর নখদর্পণে। এ বিষয়ে ভুল নেই। শুনছিলেন আজকের আমাদের গল্প বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস হীরা মানিক জ্বলে পর্ব 2। কথকের ভূমিকায় ছিলাম আমি সুদীপ এবং অন্যান্য চরিত্রে ছিল দেবজিৎ, কৃষাস্য এবং অর্ক। পোস্টার ডিজাইনে ছিল কৃষাস্য এবং সাউন্ড মিক্সিংয়ে ছিল টিম টিএনএ স্টুডিও। পরবর্তী গল্প নিয়ে আমরা ফিরে আসব পরবর্তী সপ্তাহে। আপাতত সবাইকে শুভরাত্রি।